আয়লান কেবিনময় পায়চারি করছে। মাথার ভেতর সব এলোমেলো লাগছে তার। কোনোমতে কাজে মনোযোগ দিতে পারছে না। তার মাথার ভেতরের শিরাগুলো যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে তুহি সবেমাত্র হসপিটালে এসে ল্যাবের দিকে যাচ্ছিল, তখনই আয়লানের পিএ এসে তুহিকে জানালো আয়লান তাকে কেবিনে যেতে বলেছে। তুহি কিছুটা অবাক হলো। আয়লান হঠাৎ তাকে জরুরি তলব করছে কেন? তবুও সে গেল। ল্যাবের দিকে না গিয়ে পথ পাল্টে হাঁটা দিল আয়লানের কেবিনের দিকে। আয়লানের কেবিনের সামনে গিয়ে সে নক করল। মনের ভেতর কেমন যেন ভয় হচ্ছে তার। কিসের ভয় বুঝতে পারছে না। কাম ইন, গম্ভীর কণ্ঠে তুহি একটা ঢোক গিলে ভেতরে গেল। তুহি কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করল, স্যার ডেকেছিলেন আমায়? এনি প্রবলেম? না, বসো, একটা কথা আছে। তুহি এসে সামনের চেয়ারে বসল। আয়লান প্রথমেই সরাসরি প্রশ্ন করল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, সরাসরি উত্তর দিবেন। বাইরে আপনার সাথে একজন ছেলে দেখলাম, সেটা কে? আয়লানের এমন সরাসরি প্রশ্নে সে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। হঠাৎ এমন প্রশ্ন কেন করছে? কোন ছেলে স্যার? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আসার সময় আপনার সঙ্গে একজন ছেলেকে দেখলাম, খুন সম্ভবত আবরার নাম। এম আই রাইট? তুহি অবাক কণ্ঠে বলল, আপনি আবরারকে চিনেন? ইয়েস। ইনি আপনার কে হয়? তুহি এবার হেসে বলল, আরে আবরার, আপনি ওর কথা বলছেন? আবরার আমার হাজব্যান্ড। আয়লান বিস্ফোরিত চোখে তাকাল, যেন সে তুহির কথা বিশ্বাস করতে পারছে না। আর আয়লানের এমন ব্যবহারে তুহি বুঝতে পারছে না আয়লান এসব কেন জিজ্ঞেস করছে। আয়লানের যেন দুনিয়া ঘুরছে, সে দুয়ে দুয়ে চার মিলানোর চেষ্টায় আছে। নিজেকে সামলে নিয়ে নিজের রূপে ফিরে বলল, আপনাদের বিয়ে হয়েছে কত বছর? সত্যি বলতে স্যার, আবরার আমার সম্পর্ক 5 বছর, আর বিয়ের 2 বছর। 5 বছর? জি। আয়লান হিসাব মেলানোর চেষ্টায় চুপ থাকলো খানিকক্ষণ। মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল সেই চোরের মতো চেয়ে থাকা রহস্যময় নীল চোখ দুটো। সব গডবড লাগছে। এই মেয়ে আর, কিন্তু এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? আয়লান হুট করে শান্ত কণ্ঠে প্রশ্ন করে বসল, সেদিন আপনি যার রিপোর্ট নিয়ে এসেছিলেন, আদনান, সে সত্যিই আপনার বোনের ছেলে? ওর মা আপনার বোন হয়? মিথ্যে কেন হতে যাবে? আপনার বোনের পুরো নাম কি? জানা যাবে? তুহি যেন এরই অপেক্ষা করছিল। সে তাচ্ছিলের সাথে জিজ্ঞেস করল, স্যার আপনি ওর আর আবরারের কথা কেন জানতে চাইছেন? আয়লান একই রকম ভাবেই জবাব দিল, দরকার আছে তাই জানতে চাইছি। তুহির কঠোর গলার অকপট উত্তর, নূরজাহান নৌমি। মুহূর্তেই স্তব্ধ হল আয়লান। একে একে সব হিসেব মিলে গেল। দুনিয়া কিছুক্ষণের জন্য ঘুরে উঠল তার। একটা চেনা ব্যথায় তার বুকের বাম পাশটায় এক তীব্র মোচড় দিয়ে উঠল। তবে সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে তার দুলতে থাকা দুনিয়াটাকে এক প্রকার জোর করেই স্থির করল। বড়বড় শ্বাস নিয়ে বলল, নৌমি? নৌমিকে আপনি কোথায় পেলেন? নৌমির তো কোনো বোন ছিল না। আপনি কিভাবে ওর বোন হতে পারেন? তুহি বাঁকা হাসল। আপনি নৌমিকে কিভাবে চিনেন স্যার? ওর অফিসিয়াল নাম তো নূরজাহান, চিনি কোন ভাবে? আপনি আমাকে ওনার ঠিকানাটা দিন। ওর ঠিকানা কেন আপনাকে দিব? আয়লান একটু হেসে বলল, কার সাথে কোথায় কেমন সংসার করছে দেখতে হবে না? এতক্ষণ নিজেকে আটকে রাখলেও এবার তুহির রাগের মাত্রা ছাড়ালো। লোকটা সরাসরি নৌমির দিকে আঙুল তুলছে। নৌমিকে নিয়ে করা এমন ইঙ্গিতপূর্ণ বাঁকা মন্তব্য তুহির ভেতরের দাহ আগ্নেয়গিরির মতো জ্বালিয়ে দিল। এতদিন ধরে চেপে রাখলেও আজ আর পারল না। সে টেবিলে এক হাত চাপ দিয়ে আয়লানের দিকে কঠোর চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সংসার? কার সাথে কেমন সংসার করছে সেটা দেখার আপনি কে? ডক্টর আয়লান আজওয়াদ? কোন সাহসে আপনি আমার সামনে নৌমির নামে বাজে কথা বলছেন? আপনার মতো কাপুরুষের মুখে এটা মানায় না। আয়লান অবাক কণ্ঠে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? নিজের স্ত্রীকে 3 বছর আগে সংসার ছাড়তে বাধ্য করেছিলেন, ভুলে গেলেন এত সহজে? নিজের কাপুরুষতার কথা মনে নেই? ভুলে গেলেন?
নিজের স্ত্রীকে পৈশাচিক লাঞ্ছনা করতেও দ্বিধা করেনি। একটু থেমে আয়লানের বিস্ফোরিত দৃষ্টি উপেক্ষা করে তুহি আবার বলল, আপনি জানতে চেয়েছিলেন না ও আমার বোন কিভাবে হয়? আমি ওর রক্তের কেউ নই। ওর সাথে আমার আত্মিক সম্পর্ক। আপনি আর ওর নিজের রক্তের মানুষগুলো সমাজের ভয়ে যেদিন ওকে মাঝরাতে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, আমি ওকে মরতে দিইনি। ওই নরক থেকে পালিয়ে আসার পর আমি ওকে নিজের বুকে টেনে নিয়েছিলাম। আর আপনি এখন ঠিকানা চাইতে এসেছেন? আয়লান যেন কথা বলতে ভুলে গিয়েছে। তুহির কণ্ঠস্বর আরো বেশি কঠিন হলো এবার। চোখে চোখ রেখে বলল, একটা কথা কান খুলে শুনে রাখুন ডক্টর আয়লান, ও আজ যেখানে আছে, যেভাবে আছে, নিজের সন্তানকে নিয়ে খুব ভালো আছে। অনেক কষ্ট সহ্য করে তিল করে নিজের জীবনটা সাজিয়েছে নৌমি। ওর ওই শান্ত জীবনে আপনার মতো একটা বিষাক্ত মানুষের ছায়াও আমি আর পড়তে দেব না। ঠিকানা তো দূর, ওর ত্রিসীমানায় যাওয়ার অধিকারও আপনার নেই। আপনি যদি কোনোদিন ওনার সামনে যাওয়ার চেষ্টা করেন, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আয়লানকে আর কিছু বলার সুযোগই দিল না তুহি। হনহনিয়ে কেবিনের বাইরে চলে গেল। এদিকে আয়লান যেন ধাক্কা সামলে উঠতে পারছে না এখনো। কি বলে গেল মেয়েটা? নৌমিকে আমি সংসার ছাড়তে বাধ্য করেছি। নৌমি কার সাথে আছে? কেন চলে এসেছে সে? আমার অত্যাচারে। কিন্তু নৌমি তো নিজে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিল। অন্তত 3 বছর আগে তার সামনে সাজানো প্রতিটা প্রমাণ, প্রতিটা বেনামি চিঠি আর চারপাশের মানুষের চারপাশের পরিস্থিতির যে জাল, তা তো সেই কুৎসিত সত্যেরই সাক্ষ্য দিচ্ছিল। নিজের মাথার চুল খামচে ধরল সে। এক একটা স্মৃতি তার মস্তিষ্কে হানা দিচ্ছে। কিছুতেই সামলে উঠতে পারছে না। নিজেকে কাঠগড়ায় দাঁড় করাবে নাকি নৌমিকে? এতদিন যা ভেবে এসেছে তার পরিস্থিতি অনুযায়ী সে ঠিক, আর আজ তুহির মুখে সে যা শুনল তা যেন ওই মুদ্রার একেবারে বিপরীত পিঠ। নৌমির সামনে পরিস্থিতি ছিল সম্পূর্ণ অন্যরকম, আর আয়লানের সামনে অন্যরকম। দুটি সত্যের মাঝখানে এক বিশাল অন্ধকার খান। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল আদনানের মায়াবী মুখটা। আধো আধো বুলিয়ে বাবা বলার মুহূর্তটা। নৌমি যদি কারো সাথে না যায় তাহলে আদনান নিজের সন্তানকে নিয়ে খুব ভালো আছে। তুহির এই কথাটা আয়লানের কানের পর্দায় কামানের গোলার মতো আছড়ে পড়ল। আদনান তার মানে তার নিজের সন্তান। কিন্তু নৌমির এত পরিবর্তন। এই নৌমি আগের নৌমি নয়। না হয় এক দেখায় সে চিনতে পারল না। আয়লান মাথা ঠান্ডা করার চেষ্টা করে উঠে দাঁড়াল। এখন এভাবে ভেঙে পড়লে চলবে না। তাকে সত্যিটা জানতে হবে। সবটা জানা দরকার। কি ঘটেছে আসলে? যা তুহি বলে গেল, নাকি যা সে ফেস করেছে, স্বচক্ষে দেখেছে? সে হুট করে জাদুকরের মতো নৌমির ঠিকানা পেয়ে যাবে না। তুহিও তাকে কিচ্ছু বলবে না। নৌমি যে তার থেকে পালিয়ে বেড়াতে চাইছে এটা সে ভালো করে বুঝতে পারছে। তাই তাকে ঠান্ডা মাথায় প্রফেশনাল সূত্র ধরে এগোতে হবে। আয়লান একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিনের সোফাটায় হেলান দিয়ে বসল। সিলিংয়ের দিকে তাকিয়ে বিটবিট করল, মাঝের সত্যটা আসলে কি? নৌমি বিছানার একপাশে বসে নাক টানছে। সামনে নির্বিকারভাবে ঝালমুড়ি খাচ্ছে তুহি। উপরে নির্বিকার হলেও ভেতরে ভেতরে ফেটে পড়ছে সে। নৌমিও আগ বাড়িয়ে কিছু বলছে না, কারণ বললে সে নিজেই তুহির গরম আবহাওয়ার শিকার হবে। আর ছোট্ট আদনান একবার মায়ের দিকে একবার তুহির দিকে আগ্রহ নিয়ে তাকাচ্ছে। একটু পর তুহি বিরক্ত মুখে ধমকের সুরে বলল, এই থাম, ফ্যাচ ফ্যাচ করে কাঁদা বন্ধ কর। নৌমি কিছু না বললেও আদনান চটে গেল। তার মাকে বকা দে। সে চোখ গরম করার ভঙ্গি করে বলল, তুই বউ পপ। তুহির ওপর আদনানের এই পিচ্চি বয়সের তেজ দেখে নৌমি চোখের জল টপ করে মুছে হুট করেই হেসে ফেলল। তুহি হাতে থাকা ঝালমুড়ির ঠোঙাটা পাশের টেবিলে রেখে আদনানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওরে আমার আদুহু রে, মাকে একটু ধমক দিয়েছি বলে খালামণিকে বকা দিচ্ছিস? তোর মা তো খারাপের খারাপ, বকা না দিয়ে কি করব? আয় এদিকে আয় দুষ্ট। আদনান কিন্তু সহজে গড়ল না। সে নৌমির গায়ের সাথে আরও লেপটে গিয়ে মুখটা ঘুরিয়ে নিল, যেন সে রেগে গেছে।
তুহি একটু হাসলো ওর কাণ্ডে, তারপর সরাসরি তুহির দিকে তাকালো। ওর চাহনি দেখে নৌমি চোখ নামিয়ে নিল। তুহি রাগ আর অভিমানে উঠে দাঁড়ালো। আদনানের দিকে তাকিয়ে বলল, আসি। হ্যাঁ, আমাকে মনে পড়লে তোর মাকে বলিস আমায় কল দিতে। নৌমি তড়িঘড়ি করে ওর হাত টেনে ধরে বলল, চলে যাচ্ছ কেন? থেকে কি করব? যার সুখে দুঃখে 3টা বছর ছায়ের মতো পাশে থাকলাম, সেই যখন আমাকে বিশ্বাস করতে পারল না, পর ভেবে এত বড় সত্যিটা লুকিয়ে গেল, সেখানে থাকার আর কি অধিকার আছে আমার? কি বলছো তুহি আপু? আমি তোমাকে বিশ্বাস করি না। এত বড় কথা লুকালি কেন তাহলে? নৌমি চুপ হয়ে আছে। একটু পর মিনমিন করে বলল, তুমি কিভাবে জেনেছো যে ওই আদনানের বাবা? তুহি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি হাসপাতালে জয়েন করার পর থেকেই তো ওনাকে চিনতাম, কিন্তু তুই আমাকে জানাসনি। আদনান যখন কয়েক মাস আগে খুব বেশি অসুস্থ হয়েছিল, তোর মনে আছে? আমি ওর চিকিৎসার জন্য সব টেস্ট আর রিপোর্টের ফাইলগুলো এক জায়গায় গোছাচ্ছিলাম। সেদিন তুই ছিলি না বলে আমাকে নিতে বলেছিলি। সেদিন আমার হাতে ওর বার্থ সার্টিফিকেটটা চলে আসে, যেটা তুই তোর আলমারির কাপড়ের ভাঁজে খুব গোপনে লুকিয়ে রেখেছিলি। আমি কৌতূহলবশত সেটা খুলেছিলাম নৌমি, আর সেখানে বাবার নামের জায়গায় স্পষ্ট লেখা ছিল আয়লান আজওয়াদ আহিল। আমি সিওর ছিলাম না এই আয়লান ডক্টর আয়লান কিনা, তাই তোকে জিজ্ঞেস করেছিলাম ওর বাবার পেশা। তুইও উত্তরে বলেছিলি ডক্টর, তারপর সিওর হলাম। নৌমি অবাক হলো। এতগুলো দিন ধরে তুহি সবটা জেনেও চুপচাপ ওকে বুঝতে দেয়নি কিছুই। তুহি এবার নিচু স্বরে অত্যন্ত অভিমানী কণ্ঠে বলল, তোর মনে আছে নৌমি, আমি কতবার এসে তোকে ডক্টর আয়লানের প্রশংসা করেছি? বলেছি আমাদের হসপিটালের চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারটা কত ভালো, কত রাশভারী, কত ট্যালেন্টেড। তুই দিনের পর দিন আমার মুখে ওনার ইচ্ছেমতো প্রশংসা শুনলি, ওনার গুণগান শুনলি, অথচ একটা বারও তোর মুখটা খুললি না, একটা বারও বললি না, তুহি আপু, তুমি যার প্রশংসা করছো সেই আমার জীবনটা ছারখার করে দিয়েছে। কেন বলিসনি নৌমি? আমি কি তোর এতটাই পড়ছিলাম? তুহির এই তীব্র আক্ষেপ আর অভিমানী কথাগুলো তীরের মতো নৌমির বুকে গিয়ে বিঁধল। সে ফুপিয়ে উঠে বলল, আমি তোমাকে পর ভাবি না আপু। তুমি আমার জন্য যা করেছো অন্য কোনো মানুষ করেনি এমন, কিন্তু ওই নামটা আমার জীবনের একটা অভিশাপ। আমি প্রথমে ভাবতে পারিনি আহিল আর তোর হসপিটালের ডক্টর আয়লান একই মানুষ হবে। আমি যখন কদিন আগে আদনানকে নিয়ে গিয়ে প্রথম জানতে পারলাম ও এই হসপিটালের ডাক্তার, আমি তখন খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বলবো, কিন্তু পারিনি। তুহির রাগ গলে গেল অনেক আগেই। সে ওকে সান্ত্বনা দিয়ে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না। বুঝেছি আমি। আজ ইচ্ছে মতো রাগ দেখিয়ে এসেছি। আমার কাছে তোর ঠিকানা চাইছে, আবার আবরারকে নিয়ে জেরা করছে। তোর সম্পর্কে এসব শুনে মাথা ঠিক ছিল না আমার। চিন্তিত মুখে তাকিয়ে আছে নৌমি। তুহি বিরক্ত হয়ে যাচ্ছে। এই মেয়েটা এমন করছে কেন? সে রাগ দেখিয়ে বলল, সমস্যা কি তোর? এমন করছিস কেন? নৌমি ভয়ে ভয়ে বলল, আপু তুমি কি করে এসেছো? ওনাকে সব জানিয়ে দিয়েছো তো কি হয়েছে? এবার কি হবে? উনি যদি আমাদের খোঁজ করে দেখি কি করতে পারে। আজ যা বলে এসেছি এসবে, কি ফল হবে আমি জানি না। আমার না খুব ভয় করছে। তুই কেন ভয় পাবি? যা হবে সরাসরি হবে। আর কত লুকিয়ে পালিয়ে বেড়াবি? তোর পালিয়ে বেড়ানো দেখে উনি ধরে বসে আছে তুই অন্য কারো সাথে সংসার গেড়েছিস। নৌমি অবাক হলো না। সে জানে আয়লান এমন কিছুই ভাববে, ওর সন্দেহের কথা আর না ই বা বলল, কিন্তু আপু এখন কি হবে? কিছুই হবে না। তুই এত ভয় পাস দেখে তোকে সবাই দুর্বল ভাবে। একটু শক্ত হো নৌমি। নৌমি ঠোঁট চেপে বলল, আমার নিজের কিছু নিয়ে চিন্তা নেই আপু, কিন্তু আদনানের কথা যদি জানতে পারে, ওকে যদি নিয়ে যেতে চাই, আমি কিভাবে থাকব? আদনান ছাড়া আমার কেউ নেই। মগের মুল্লুক নাকি? চাইবে আর দিয়ে দেব আমরা? কিসের অধিকার ওর আদনানের উপর? আদনান যে ওর ছেলে এটা ও জানে? জানে না। ওই ব্যাটার জানার দরকারও নেই। যেখানে ইচ্ছে মরুক। নৌমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
তুমি বুঝতে পারছো না আপু উনি কতটা প্রভাবশালী। আয়লান যদি কোনোভাবে জানতে পারে আদনান ওনারই সন্তান, তবে উনি আইনিভাবে হোক কিংবা নিজের ক্ষমতার জোরে আদনানকে আমার বুক থেকে কেড়ে নিতে এক সেকেন্ডও ভাববে না। তবে তুহি ভ্রু কুঁচকে প্রশ্ন করে বসল, তবে এখানে একটা গোলমাল আছে। যদি উনি এই 3 বছরে বিয়ে করে তাহলে আমার কোনো ভয় নেই আদনানকে হারানোর। উনি বিয়ে করেছে কিনা এই খবর তো কারো কাছে পাইনি। নৌমি তাচ্ছিলের হাসি হেসে বলল, বিয়ে করবে না আবার? আমি তো বাঁধা হয়ে দাঁড়িয়েছিলাম, তাই তো আমাকে না পারছিল ফেলে দিতে, না পারছিল রেখে দিতে। গলার কাঁটা হয়ে বিঁধেছিলাম। আমি বেরিয়ে আসার পরই বিয়ে করার কথা। কি বলছিস এসব? তোকে তো আয়লান সন্দেহের বসে কথা শোনাতো বলতি। কথা শোনানোর অজুহাত যে সেটা নয় তা কিভাবে বলবো তুহি আপু? মানে পুরনো জিনিস ওনাদের বেশিদিন ভালো লাগে না, তাই আমাকে ভালো লাগেনি। ওনাদের ভালো লাগে উচ্চশিক্ষিতা বড়লোক মেয়ে, আমি তো তেমন নই। তাই আমাকে রাস্তা থেকে সরানোর উদ্দেশ্যে হয়তো সন্দেহকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। তুহি হতভম্ব। এখন ঘটনা তো পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। যদি সত্যিই তাই হয় তাহলে আয়লান কেন এত বছর পর নৌমির কথা জানার পর খোঁজ করবে? সত্যি অপমান করার জন্য, নাকি আদনানের জন্য, নাকি অন্য কোনো কারণে? তুহিকে চুপ থাকতে দেখে নৌমি ওর হাত টেনে বলল, কি ভাবছো? কিছু না। শোন, সাবধানে থাকিস। আমি আজ আসছি। আবরার তাড়াতাড়ি ফিরবে আজ। কালকে আমি আসব আবার। কিন্তু আপু উনি যদি সত্যি খুঁজে নিয়ে চলে আসে? নৌমি, তুই এখনো সেই আগের ভীতু মেয়েটাই রয়ে গেলি। তুই যে বলছিস ও আদনানকে কেড়ে নেবে, কিভাবে নেবে? আয়লান আজওয়াদ একজন ডাক্তার হতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে তো নয়। আর তুই একা নোস নৌমি। আবরার, আমি তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। আমি আর পালাতে চাই না আপু, কিন্তু আমি ওনার মুখোমুখি হওয়ার শক্তিও এখনো নিজের ভেতর খুঁজে পাচ্ছি না। তোকে ওনার মুখোমুখি হতে কে বলেছে? ও তোকে খুঁজে পাক, তারপর দেখা যাবে। এত চিন্তা করিস না। তুহি বেরিয়ে গেল, রেখে গেল চিন্তিত নৌমিকে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে আদনানকে বোধহয় হারাতে বসেছে সে। প্রতিবার নিজেকে দোষী মনে হচ্ছে। তুহিকে আগে বলে দিলে তাকে সাবধান করে দেওয়া যেত যেন তাদের কথা না বলে। তাহলে নিশ্চয়ই এত কিছু হতো না। আদনান গুটি গুটি পায়ে মায়ের কাছে এসে ডাকল, মা। এই আদুরে ডাকে যেন নৌমির সব চিন্তা দূর হয়ে গেল। সে আদনানকে কোলে টেনে নিয়ে বলল, বলেন আব্বু। বা। নৌমির বুক ধক করে উঠল। ছেলের মুখ থেকে এই একটা শব্দ শোনার জন্য পৃথিবীর প্রতিটা মা চাতক পাখির মতো চেয়ে থাকে। কিন্তু নৌমির বুকে এই শব্দটা শোনামাত্র যেন হাজারটা তপ্ত তীর এসে বিঁধল। সে আদনানকে প্রায় সময় ছবি দেখিয়ে চিনিয়েছে ঠিকই, কিন্তু এখন ভাবলে ভয় হয়, যদি আয়লান ওকে নিয়ে যেতে চাই, যদি আদনান বাবার কাছে ফিরে যেতে চাই, তার কি হবে? ওর পুরো দুনিয়া তো আদনানকে ঘিরেই। সে আদনানকে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। এই 3 বছরে কত রাত যে সে এই একই আশঙ্কায় বালিশ ভিজিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। আয়লান আজওয়াদ আহিল নামটা মনে পড়তেই নৌমির চোখের সামনে ভেসে উঠল সেই অভিজাত গম্ভীর চেহারার পুরুষটাকে, যাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল। কিন্তু বিনিময়ে কি পেয়েছিল? শুধু অবহেলা, কুৎসিত অপবাদ আর এক বুক শূন্যতা। 2 দিন ধরে আয়লান পাগলের মতো চিন্তা করেছে। ঘুরে ফিরে সে আটকেই যাচ্ছে। তার চোখের সামনে যেন একটা বিশাল ধাঁধা এসে দাঁড়াল, যার এক পিঠে তুহির দেওয়া পৈশাচিক লাঞ্ছনার অপবাদ, আর অন্য পিঠে তার নিজের চোখে দেখা কিছু ঘটনা, ফোন কল ইত্যাদি। এই 2 বিপরীত সত্যের মাঝে আসল সত্যটা কি, তা তাকে জানতেই হবে। আর তার জন্য নৌমির মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু নৌমি ওর থেকে পালিয়ে বেড়াচ্ছে, এটাও সে ভালো করে বুঝতে পারছে। কিন্তু সে যদি নির্দোষ হয় তবে পালিয়ে বেড়াচ্ছে কেন? সে কি কোনোভাবে আয়লানকে ভয় পাচ্ছে? তার মনে প্রথম আসছে, এই নৌমি কি সেই নৌমি? আমার দেখা নৌমি ছিল পুরো ভিন্ন। সেদিন নিকাব পরা মেয়েটা যদি নৌমি হয় তাহলে ওর মধ্যে এত পরিবর্তন কিভাবে?
যেই মেয়ে কখনোই হিজাব পরেনি সে সম্পূর্ণ নিজেকে আড়াল করে নিল। আয়লান তার ভাই সমতুল্য বন্ধুর সাথে বসে নিজের জীবনের কথা বলছিল। এই বন্ধু সবটা জানে তার ব্যাপারে। সে আয়লানকে বলল, দেখ 3 বছর কিন্তু কম সময় নয়। ইভেন একজন মানুষের পরিবর্তন হওয়ার জন্য এনাফ টাইম। সেটা তুইও জানিস তোর মধ্যে কত পরিবর্তন এসেছে, আর এটাও হতে পারে তোর থেকে লুকিয়ে থাকার জন্য এমন। তাহলে আমি ওকে খুঁজে বের করব কিভাবে? সে লুকিয়ে থাকে, তাকে খুঁজে বের করা যায়। গত 3 বছর ধরে নিজেকে শক্ত করলি, আর এখন এসেই ভেঙে পড়ছিস। যার জন্য নিজেকে শক্ত করলি তার সামনেই ভেঙে পড়বি। আয়লান ছোট্ট করে শ্বাস ছাড়ল। সব ঘেটে হয়ে যাচ্ছে তার। মন চাচ্ছে এখনই নমিকে খুঁজে বের করে সব জেনে নিতে। তার দম বন্ধ লাগছে, ঘুম হচ্ছে না, কাজে মনোযোগ বসছে না। তার বন্ধু তৌহিদ চিন্তিত মুখে বলল, দেখ তুই ওকে কোথায় খুঁজবি এটা জানি না, কিন্তু একটা ট্রিক্স কাজে লাগা। সরাসরি বাসা খুঁজে লাভ নেই। যদি নমি একা থাকে তাহলে অবশ্যই ও কোনো জব করবে, একা নিশ্চয় চলতে পারবে না। তার উপর তুই বলছিস একটা ছেলে আছে। আয়লান ভেবে দেখল কথাটা ভুল নয়, কিন্তু এত বড় শহরে কোথায় কাজ করে এটা কিভাবে খুঁজবে সে? কিন্তু এটা কিভাবে খুঁজবো? এত কর্মস্থল। ব্যাটা তুই মাথার বুদ্ধি শুদ্ধি সব খুঁড়িয়েছিস নাকি? তুহিকে ফলো করলেই তোর অর্ধেক সমস্যার সমাধান। তুহি খুব সাবধান হয়ে গেলে ওর বাসায় কখনোই যাবে না, কিন্তু তুহি যেহেতু ওকে সাহায্য করেছে সেহেতু দেখা না করে থাকবে না। আয়লান একটা ঢোক গিলে বলল, শেষমেশ ফলো করা শুরু করব একটা মেয়েকে। তাহলে তুই থাক, তোর মতো লোকের এইটাই প্রাপ্য। শালা খারাপের খারাপ। আরে রেগে যাচ্ছিস কেন দোস্ত? তো কি তোকে মাথায় নিয়ে নাচবো? মেয়েটার সাথে বিষয়গুলো ডিসকাস করা যেত না? যতই নিজের চোখে দেখ, একবার নিজের বউকে বিশ্বাস করা যেত না? ওকে তুই সরাসরি জিজ্ঞেস করেছিলি কিছু? না, তবে কয়েকবার আমি ওকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। ও উল্টো রাগ দেখিয়ে আমার মাথা খারাপ করে দিত, যার কারণে আরো বেশি রাগ লাগতো। এছাড়া আমি ইনডিরেক্টলি ওকে একবার জিজ্ঞেস করেছিলাম, ও সরাসরি না বলেছিল। আমি দেখে আসার পর এটা কিভাবে অস্বীকার করব? তৌহিদ হতাশার দৃষ্টিতে তাকিয়ে ভাবল, দুইটাই একই, কেউ কারো থেকে কম না। রেগে না গিয়ে দুজনের মধ্যে বোঝাপড়া করলেই তো হয়। এই দুইটাকে দেখ, বউ রাগলে জামাইও মাথা গরম করে বসে থাকতো। তোর যা মন চাই তা কর। তোদের দুইজন মিলে 3টা বছর নষ্ট করেছিস। বাচ্চাটা যদি তোর হয় তাহলে বাচ্চাটার শৈশবের একটা অংশ নষ্ট করেছিস। দুইজনের কেউ এই দায় এড়াতে পারবি? মেয়েটাও তোকে না জানিয়ে চলে গেল। অবশ্য তোকে বলে যাওয়ার মতো পরিস্থিতি তুই রাখিসনি। এখন আবার বলছিস আমি ফলো করব? তোর কিছুই করা উচিত না। এভাবেই দেবদাস হয়ে ঘুরতে থাক তুই। আদনানের কথা উঠতেই আয়লানের মুখ মলিন হয়ে গেল। প্রথম দিন আধো আধো গলায় কি সুন্দর বাবা ডাকলো, এই কঠোর হৃদয়টা কি একটু বুঝতে পেরেছিল? নমি নিশ্চয়ই ওকে চিনিয়েছে, না হয় চিহ্ন কি করে? কিন্তু আমার সামনে কি সুন্দর বলে দিল ওর বাবা নেই। ইস, বুকটা বড্ড পুড়ছে। এই জন্যই বুঝি নাম নিয়ে এত কিছু করেছে। ছেলের নাম কি? আদনান আজওয়াদ। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটলো। আবার তৌহিদকে বলল, জানিস আমার ছেলেটা কত কিউট হয়েছে, দেখলে কোলে নিতে মন চাই। তাহলে ভাব 3টা বছর কি হারিয়েছিস। ছেলেটা তোর কোলে পিঠে মানুষ হতো, কিন্তু একটা ভুলে সব তছনছ। হঠাৎ অস্থির হয়ে উঠল আয়লান। এই অস্থিরতা তৌহিদ চেনে। সকলের সামনে কঠোর হলেও এই আয়লান যে কতটা নরম সেটা শুধু তারা গুটি কয়েকজন জানে। আয়লান অস্থির কণ্ঠে বলল, আচ্ছা তৌহিদ, আদনান কোন দিন আমায় বাবা ডাকবে? তৌহিদের বুকে লাগলো কথাটা। তারও একটা ছোট পরী আছে, আধো আধো কথা শিখছে মাত্র। সে আয়লানকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ডাকবে না কেন? তুই তো বললি সেদিন ডাকলো। সেটা তো না জেনে ডেকেছে। যদি সত্যি নমি ঠিক হয় আর আমি ভুল হই, তাহলে এত কিছু জেনে ও বড় হয়ে আমাকে ঘৃণা করবে, তাই না? বলতে বলতে গলা কেঁপে উঠল তার। তৌহিদ আয়লানের পিঠে হাত রেখে আলতো করে চাপ দিল। এক বুক দীর্ঘশ্বাস ফেলে বলল, অতীতের ভুলগুলোকে আঁকড়ে ধরে বসে থাকলে তো আর ভবিষ্যৎ ঠিক হবে না আয়লান। এখন ভেঙে পড়ার সময় নয়। আগে তুই সত্যিটা কি তা জানার চেষ্টা কর। নমি যদি কোনো অপরাধ নাই করে থাকে, তবে তার ভেতরের অভিমান আর কষ্টটা তোকে দূর করতে হবে।
তোকে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, স্বামী হিসেবে, বাবা হিসেবে। তবে সব ঠিক করার জন্য কষ্ট করতে হবে খুব। মেয়েটা কম কষ্ট পায়নি। কিছুক্ষণ পর তৌহিদ উঠে চলে গেল। আয়লান বেশ খানিকক্ষণ একা বসে রইল। তার চোখের সামনে ভেসে উঠছে এক একটা অতীতের ঘটনা, যেগুলো এতদিন ভুলতে চেয়েছে সেগুলো এখন নিজেই মনে করছে। বিয়ের প্রথম দিকে নূরের সৎ মা নূরের সামনে প্রশংসা করলেও নূর অর্থাৎ নমির আড়ালে ওর কানে অনেক কথা বলতো। আহিলের প্রচণ্ড রাগ হতো, কিন্তু নমিকে বলতো না, সে কষ্ট পাবে বলে। এক পর্যায়ে সে নমির সৎ মায়ের বাড়িতে যাওয়া কমিয়ে দিল। নমিকেও যেতে দিত না বেশি। 1 মাস পর একদিন আহিল বাসায় ফিরে দেখল নমি ফোন নিয়ে বিছানায় বসে মিটমিটি হাসছে। আশেপাশে খেয়াল নেই। সে যে এসেছে সেই খবর ও নেই। সে ডাকতেই নমি থতমত খেল। আজ আগে ফিরেছে আহিল। আপনি এত তাড়াতাড়ি তো কিছু না, বসুন, আমি শরবত নিয়ে আসছি। নমি চলে গেল। আহিল ফ্রেশ হয়ে আসতেই নমির ফোনে একটা কল এলো। ফোনটা রিসিভ করতেই কেউ বলে উঠল, ওভাবে অফলাইন হলে কেন, তোমার হাজব্যান্ড এসেছে নাকি? পুরুষ কণ্ঠ শুনতেই আহিল অবাক হয়ে গেল। এর মধ্যে নমি রুমে ঢুকল। আহিল ওকে দেখে ফোন এগিয়ে বলল, এটা কে? আমি তো চিনি না। তাহলে তোমাকে এগুলো কি বলল? নমি ফোন হাতে নিয়ে নম্বর চেক দিয়ে বলল, এটা তো একটা আননোন নম্বর, আমি কিভাবে জানবো? আমি ঘরে ঢুকেও দেখেছি, তোমার এদিকে খেয়াল নেই। ফোন দেখে মিটিমিটি হাসছো, কাহিনী কি? নমি রেগে গেল। জোর গলায় বলল, আপনি সবসময় আমাকে এভাবে জেরা করেন কেন বলুন তো? আমি কি আপনার ঘরের বন্দি কয়েদি? একটা সাধারণ বিষয় নিয়ে অহেতুক সন্দেহ করাটা আপনার রোগে পরিণত হয়েছে। আমি কি হাসতেও পারবো না? এই নিয়ে ওদের বাকবিতন চলল। 2 দিন কথা বলাও বন্ধ ছিল। এক পর্যায়ে আহিল মেনে নিল তারই ভুল। সে ক্ষমা ও চেয়েছিল নৌমির কাছে। কিন্তু এর পরের ঘটনা শুধু আননোন নম্বরেই সীমাবদ্ধ রইল না। আহিলের চোখের সামনে এমনভাবে সাজানো হলো যে সে বিশ্বাস করতে বাধ্য ছিল।